সুপ্রিয় উচ্চ মাধ্যমিক শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ, এবিসি লার্নিং ঢাকার পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তোমাদের অসংখ্য ধন্যবাদ। এই চ্যানেলে ভিডিওগুলো তোমরা নিয়মিত দেখছো, শেয়ার, সাবস্ক্রাইব এবং লাইক, এবং সর্বোপরি তোমাদের মূল্যবান মতামত প্রদান করছো। আজকে তোমাদের সাথে শেয়ার করব উচ্চ মাধ্যমিক শ্রেণীর হিসাব বিজ্ঞান প্রথম পর্বের একটি বিষয়, জাবেদা। ইতিপূর্বে আমি এই বিষয়ে কয়েকটি ভিডিও তৈরি করেছি। আজকের পর্ব শুরু করার পূর্বে চলো এক নজর দেখে নিই আমরা বিগত পর্বে কি নিয়ে আলোচনা করছিলাম। সুপ্রিয় উচ্চ মাধ্যমিক শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ, স্বাগতম এবিসি লার্নিং ঢাকার পক্ষ থেকে। আমরা গত পর্বে আলোচনা করছিলাম জাবেদা অধ্যায়ের একটি সেবামূলক প্রতিষ্ঠানের জাবেদা। সেখানে দেখেছিলাম সেবামূলক প্রতিষ্ঠান লেনদেন সংগঠিত হলে কিভাবে তারা জাবেদায় লিপিবদ্ধ করে। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তাহলে চলো শুরু করি আমাদের আজকের পর্ব, জাবেদা বা কিভাবে জাবেদা লিপিবদ্ধ করা হয়। তার পূর্বে তুমি যদি নতুন ভিউয়ার হও, অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নাও, যাতে নতুন ভিডিও রিলিজ হলে নোটিফিকেশন পাও। শেয়ার করো তোমার প্রিয়জন বা বন্ধুর সাথে, যিনি ভিডিওটি দেখে উপকৃত হবে। আর হ্যাঁ, সর্বোপরি তোমার মতামত প্রদান করো, যাতে তোমার মতামতের উপর ভিত্তি করে আমি নতুন ভিডিও তৈরি করতে পারি। তাহলে চলো শুরু করি আমাদের আজকের পর্ব, উচ্চ মাধ্যমিক শ্রেণীর হিসাব বিজ্ঞান প্রথম পত্র এর জাবেদার একটি পর্ব। Welcome to ABC Learning Dhaka. সুপ্রিয় উচ্চ মাধ্যমিক শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ, আমরা আজকে আলোচনা করব জাবেদা অধ্যায়। আমরা দেখব জাবেদা অধ্যায়ের 4 নম্বর পর্ব। সেখানে আমরা আলোচনা করব পণ্যদ্রব্য ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানের বইতে কিভাবে জাবেদা সংরক্ষণ করা হয়। এখানে আমাদের প্রায় 100টি লেনদেন দেওয়া আছে। আমি পর্যায়ক্রমে প্রতিটি পর্বে মোটামুটি 20টি করে লেনদেন দেখাবো। তোমরা সবগুলো পর্ব যদি দেখে থাকো, আশা করি জাবেদা নিয়ে তোমার সারা জীবনেও আর কোনো সমস্যা হবে না, এবং উচ্চশিক্ষা গেলেও এই জাবেদাগুলোই তুমি পেয়ে যাবে। তাহলে চলো আমরা শুরু করি প্রথম থেকে। আজকে আমরা 20টি ট্রানজ্যাকশন নিয়ে আলোচনা করব। মিস্টার এবিসি 2020 সালের 1 জানুয়ারি তারিখে নগদ 50,000 টাকা, 20,000 টাকা আসবাবপত্র এবং 30,000 টাকা পণ্যদ্রব্য নিয়ে ব্যবসায় শুরু করলেন। উক্ত মাসে তার হিসেবে নিম্নলিখিত লেনদেনগুলো সম্পন্ন হয়। তাহলে 1 তারিখে আমরা যদি নগদ 50,000 টাকা ধরি, নগদান আমাদের সম্পদ বৃদ্ধি পেলে নেই ডেবিট, তাহলে নগদান ডেবিট। আসবাবপত্র, এটিও আমাদের সম্পদ, আসবাবপত্র বৃদ্ধি পেলে ডেবিট। পণ্যদ্রব্য ক্রয়, এটা আমরা ক্রয়, এটি আমাদের খরচ বা পণ্যদ্রব্য, এটি আমাদের ডেবিট, যে ডেবিট, এবং সবগুলো মিলে মূলধন হবে ক্রেডিট। তাহলে 50, 20, 30। আমরা যদি জাবেদায় দেখাই তাহলে কি দেখাবো, এখানে নগদান ডেবিট, আসবাবপত্র ডেবিট। আমরা আরো দুটো ঘর বাড়াইনি, এখানে ক্রয় ডেবিট, মূলধন বা এবিসি মূলধন ক্রেডিট। আমরা তাহলে ব্যাখ্যা লিখতে পারি, নগদ টাকা, আসবাবপত্র এবং পণ্যদ্রব্য নিয়ে ব্যবসায় শুরু। তাহলে নগদ ছিল আমাদের 50, 20, 30। তাহলে আমরা লিখতে পারি 50,000, 20,000 ক্রয়, 30,000, সব মিলে আমাদের হচ্ছে 50, 20, 30, 1 লক্ষ টাকা। তাহলে নগদান ডেবিট, আসবাবপত্র ডেবিট, ক্রয় ডেবিট, মূলধন ক্রেডিট, 1 লক্ষ টাকা। আমাদের 2 নম্বর লেনদেনটি ছিল তানভীরের নিকট হতে পণ্যদ্রব্য ক্রয় 20,000 টাকা। তানভীরের নিকট হতে পণ্যদ্রব্য ক্রয় মানে হলো কারো নাম উল্লেখ থাকলে সেটা আমরা ধরে নিই বাকিতে ক্রয় করা হয়েছে, সেই জন্য আমরা ক্রয় বৃদ্ধি পেলে ক্রয় ডেবিট, কারণ এটি খরচ, আর একটি দায় বৃদ্ধি পেলে ক্রেডিট। তাহলে লিখতে পারি ক্রয় ডেবিট, তানভীর হিসাব অথবা প্রদেয় হিসাব অথবা পাওনাদার হিসাব
ক্রেডিট। তাহলে আমরা এখানে লিখব ক্রয় ডেবিট প্রদেয় ব্র্যাকেটে আমরা তানভীর হিসাব লিখে রাখতে পারি বা পাওনাদার লিখতে পারি। আমাদের কত টাকা আছে? 20,000 টাকা। আমাদের এখানে লিখব 20,000 টাকা। এখানে আমরা পুরোটাকে একটি কমার ব্যবস্থা করে দেই। $20,000 তাহলে ব্যাখ্যা লিখলে আমরা লিখতে পারি কি তানভীরের নিকট হতে বাকিতে পণ্য ক্রয়। তানভীরের নিকট হতে বাকিতে পণ্য ক্রয়। তাহলে আমাদের 2 নম্বর জাবেদা হয়ে গেল। 3 নম্বর রয়েছে পাবেলের নিকট পণ্য বিক্রয় 15,000 টাকা। পাবেলের নিকট পণ্য বিক্রয়, তাহলে এটা আমাদের বাকিতে বিক্রয়, কারো কোনো নাম উল্লেখ থাকলে, নগদ উল্লেখ না থাকলে সেটা বাকিতে ধরা হয়। তাহলে বিক্রয় আমাদের আয় বৃদ্ধি পেলে ক্রেডিট, আর এখানে প্রাপ্য হিসাব বাড়বে, তাহলে প্রাপ্য হিসাব ডেবিট, ব্র্যাকেটে আমরা পাভেল লিখে রাখতে পারি 15,000 টাকা। তাহলে আমরা লিখব প্রাপ্য বা দেনাদার, ব্র্যাকেটে লিখব কি পাভেল ডেবিট বিক্রয় ক্রেডিট। আমরা তাহলে লিখতে পারি পাভেলের নিকট বাকিতে পণ্য বিক্রয়। আমাদের কত টাকা ছিল? 15,000 টাকা। তাহলে আমরা লিখলাম 15,000 ডেবিট, 15,000 ক্রেডিট। এরপরে আমাদের 4 নম্বর রয়েছে মাসুদের নিকট হতে ক্রয় 50,000 টাকা। তাহলে একইভাবে এটাও যেহেতু নাম উল্লেখ আছে বাকিতে হবে, তাহলে ক্রয় ডেবিট প্রদেয় হিসাব বা মাসুদ ক্রেডিট। তাহলে আমরা লিখতে পারি কি ক্রয় ডেবিট প্রদেয় বা ব্র্যাকেটে লিখতে পারি মাসুদ ক্রেডিট। আমরা লিখতে পারি কি মাসুদের নিকট পণ্য বিক্রয়, পণ্য নিকট হতে পণ্য ক্রয়। আমাদের আছে কত টাকা আমরা একটু দেখে নিই, 50,000 টাকা। আমরা কিছু লেনদেন হয়তো একই রকম বারে বারে হতে পারে, যাতে তোমাদের প্র্যাকটিস হয়। এরপরে আমাদের 5 তারিখ রয়েছে মুনা অ্যান্ড কোম্পানির নিকট হতে পণ্য ক্রয় 30,000 টাকা, এর বিপরীতে 10,000 টাকা নগদ এবং 15,000 টাকার চেক দেওয়া হলো। তাহলে 15, 10, 25 মোট পণ্য ক্রয় করেছি 30,000 টাকা। তার মধ্যে ধরে নিল বাকি 5,000 টাকার পণ্য বাকিতে ক্রয় করা হয়েছে। তাহলে ক্রয় হিসাব ডেবিট করব 30,000, নগদ ক্রেডিট করব 10,000, চেকের মাধ্যমে যেহেতু ব্যাংক ক্রেডিট করব 15,000 এবং বাকিতে যেটা সেটা প্রদেয় হিসাব ক্রেডিট করব 5,000। তাহলে আমরা কি লিখতে পারি এখানে, আমরা যেহেতু একটু বড় এন্ট্রি একটু ঘর করে বেড়ে নিলাম, তাহলে লিখব ক্রয় ডেবিট, নগদান ক্রেডিট, ব্যাংক ক্রেডিট, প্রদেয় হিসাব ক্রেডিট। আমরা লিখতে পারি মুনার নিকট হতে নগদের চেকে এবং ধারে পণ্য ক্রয়। আমাদের মোট ক্রয় ছিল আমাদের 30,000 টাকা। 30,000-এর মধ্যে নগদ ছিল আমাদের 10,000 টাকা, ব্যাংক ছিল 15,000 টাকা এবং বাকি 5,000 টাকা ছিল ধারে। 15, 10, 25, 25, 5, 30,000 টাকা। এরপরে 6 নম্বর রয়েছে যমুনা ব্রাদার্সের নিকট বিক্রয় 50,000 টাকা, যার মধ্যে 20,000 টাকা নগদ, 20,000 টাকা এখানে চেক পাওয়া গেল। আমরা চেক প্রাপ্তির বিষয়টি দুইভাবে করতে পারি। চেক প্রাপ্তি নগদ হিসেবে গণ্য করতে পারি, বাট বর্তমানে আধুনিক পদ্ধতিতে এবং ইংলিশ মিডিয়ামের যে অঙ্কগুলো সেখানে করা হয় চেক প্রাপ্তি মানে সেটা একসময় ব্যাংকে জমা হবে, সেই জন্য ব্যাংকে ডেবিট করা হয়। বাকি 10,000 টাকা পাওয়া যায়নি, সেটি প্রাপ্য হিসাব নামে আমরা দেখাবো। তাহলে লিখতে পারি নগদান ডেবিট 20,000, ব্যাংক ডেবিট 20,000,
প্রাপ্য হিসাব ডেবিট 10,000 এবং বিক্রয় ক্রেডিট 50,000। তাহলে আমরা যদি এভাবে লিখি, নগদান ডেবিট, ব্যাংক ডেবিট, প্রাপ্য হিসাব ডেবিট, আমরা একটি ঘর বাড়াইনি এখানে, বিক্রয় ক্রেডিট। আমরা নগদ লিখব 20,000 টাকা, ব্যাংক হিসাব লিখব 20,000 টাকা, প্রাপ্য হিসাব লিখব 10,000 টাকা এবং বিক্রয় লিখব 50,000 টাকা। ছোট্ট একটি ব্যাখ্যা যদি লিখি তাহলে লিখতে পারি, নগদে, চেকে ও ধারে পণ্য বিক্রয়, মোট 50,000 টাকা। এরপরে 7 নম্বর আছে আমাদের, জসিমান সলসের নিকট বিক্রয় 20,000 টাকা, যার জন্য একটি চেক পাওয়া গেল, চেকখানি সঙ্গে সঙ্গে ব্যাংকে জমা দেওয়া হলো। তাহলে আর আমরা বলতে পারি চেকের মাধ্যমে বিক্রয়। তাহলে যদিও এখানে জসিমান সলস নাম আছে, এখানে নাম থাকলে এখানে নগদ উল্লেখ হবে, কারণ কি চেকের মাধ্যমে বিক্রয় করা হয়েছে। তাহলে এখানে এটা বাকিতে বিক্রয় হবে না। তাহলে লিখতে পারি ব্যাংক ডেবিট, বিক্রয় ক্রেডিট 20,000 টাকা। তাহলে 7 নম্বর আমরা যদি করি তাহলে লিখব কি, ব্যাংক ডেবিট, বিক্রয় ক্রেডিট। আমরা লিখতে পারি চেকের মাধ্যমে বিক্রয় এবং চেক সরাসরি ব্যাংকে জমা। আমাদের কত টাকা ছিল একটু দেখে নিই, 20,000 টাকা। তাহলে এখানে লিখলাম 20,000, এখানে লিখলাম 20,000। ছাত্রছাত্রীরা পরীক্ষার মধ্যে জাবেদের যোগফল বাধ্যতামূলক নয়, যোগফল করতেও পারো, না করলেও তোমার যোগফলের কোনো সমস্যা হবে না বা মার্কস কাটবে না। 8 নম্বর আছে আমাদের, তানভীরের নিকট 5,000 টাকার পণ্য ফেরত দেওয়া হলো। অর্থাৎ আমরা এখানে 2 তারিখে এর কাছ থেকে পণ্য ক্রয় করেছিলাম 20,000 টাকা বাকিতে। তাহলে যখন ক্রয় করেছিলাম ক্রয় ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট। এখন যখন ফেরত দেব উল্টে যাবে, প্রদেয় হিসাব ডেবিট, ক্রয় ফেরত বা বহি ফেরত ক্রেডিট। তাহলে আমরা লিখব প্রদেয় হিসাব ডেবিট, ক্রয় ফেরত ক্রেডিট। কত নম্বর? 8 নম্বর। তাহলে লিখব এখানে প্রদেয় হিসাব ডেবিট, ক্রয় ফেরত বা বহি ফেরত ক্রেডিট। আমরা 5,000 টাকা বাকি। এখানে ব্যাখ্যা করে লিখতে পারি, তানভীরের নিকট পণ্য ফেরত। তাহলে আমরা ক্রয় ফেরত 5,000 টাকা লিপিবদ্ধ করলাম। এরপর 9 নম্বর, পাবেলির নিকট হতে 3,000 টাকার পণ্য ফেরত আসলো। ফেরত আসলো মানে আমরা পাবেলির নিকট পণ্য বিক্রি করেছিলাম 15,000 টাকা। যখন বিক্রি করেছিলাম প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় ক্রেডিট। এখন আমাদের ফেরত আসলে উল্টে যাবে, প্রাপ্য হিসাব হয়ে যাবে ক্রেডিট, বিক্রয় ফেরত, বান্ত ফেরত হয়ে যাবে ডেবিট। আমাদের কত টাকা হবে সেটা? 3,000 টাকা। তাহলে আমরা লিখতে পারি ফেরত, এক্সেল অনেক সময় পুরো সংখ্যাটি দেখা যায় না, বা বিক্রয় ফেরত ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। তাহলে আমরা লিখতে পারি ব্যাখ্যা, পাভেলের নিকট হতে পণ্য ফেরত আসলো। কত টাকা আমাদের ছিল এটা 9 তারিখ? 3,000 টাকা। 3,000, এখানে আমরা লিখব 3,000। তাহলে আন্তঃফেরত ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। 10 নম্বর আছে আমাদের, ধারে বা বাকিতে বিক্রয়। তাহলে ধারে বা বাকিতে বিক্রয় হলে আমার প্রাপ্য হিসাব বাড়বে, বিক্রয় বাড়বে। তাহলে প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় ক্রেডিট 12,000 টাকা। তাহলে আমরা কি লিখব? প্রাপ্য হিসাব বা বিবিধ দেনাদার। তাহলে প্রাপ্য হিসাব বা বিবিধ দেনাদার ডেবিট, বিক্রয় ক্রেডিট। আমরা ব্যাখ্যা লিখতে পারি, ধারে বিক্রয়।
আমাদের 10 নম্বর কত টাকা ছিল? 12,000 টাকা। তাহলে আমরা এখানে লিখলাম 12,000 টাকা, এখানে লিখবো আমরা 12,000 টাকা। বিক্রয় বানানটি ভুল হয়েছে। বিক্রয় 12,000 টাকা। এরপর 11 নম্বর রয়েছে আমাদের ধারে বা বাকিতে ক্রয় করা হলো। তাহলে ক্রয় হলে ব্যয়, ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট, ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট। তাহলে আমরা লিখতে পারি ক্রয় ডেবিট, প্রদেয় ক্রেডিট। ব্যাখ্যা লিখতে পারি কি? ধারে ক্রয়, সংক্ষেপে লিখলাম ধারে ক্রয়। আমাদের প্রদেয় হিসাব ক্রেডিট কত টাকা? আমাদের 10,000 টাকা। তাহলে এখানে লিখলাম 10,000 টাকা, প্রদেয় হিসাব ক্রেডিট 10,000 টাকা। 12 নাম্বার ব্যাংকে জমা দেওয়া হলো 1 লক্ষ টাকা। ব্যাংকে জমা দিলে ব্যাংক বাড়বে, নগদ কমবে, অর্থাৎ একটা সম্পদ বাড়বে আর একটা সম্পদ কমবে। তাহলে ব্যাংক ডেবিট, নগদান ক্রেডিট। তাহলে আমরা এখানে লিখতে পারি ব্যাংক ডেবিট, নগদান ক্রেডিট। আমরা ব্যাখ্যা লিখতে পারি কি? ব্যাংকে জমা দেয়া হলো কত টাকা ছিল? 1 লক্ষ টাকা। 1 লক্ষ টাকা, 1 লক্ষ টাকা। এরপরে 13 নম্বর আছে আন্তঃফেরত। আন্তঃফেরত মানে আমরা বিক্রয় ফেরত। বিক্রয় ফেরত হলে ডেবিট আর প্রাপ্য হিসাব বা দেনাদার ক্রেডিট। তাহলে আমরা 13 নম্বর লিখতে পারি আন্তঃফেরত বা বিক্রয় ফেরত ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। ব্যাখ্যা লিখতে পারি কি? আন্তঃফেরত আমাদের অনেক সময় বানান দেখা না যাওয়ার কারণে ভুল হয়ে যায়। আন্তঃফেরত আমাদের কত টাকা আছে? 2,000 টাকা। 2,000। এরপর 14 নম্বর বহি ফেরত। বহি ফেরত মানে ক্রয় ফেরত। তাহলে ক্রয় ফেরত করলে আমার প্রদেয় হিসাব কমবে, তাহলে ক্রয় ডেবিট, ক্রয় ফেরত ক্রেডিট। তাহলে প্রদেয় হিসাব ডেবিট, বহি ফেরত ক্রেডিট। তাহলে আমরা লিখতে পারি প্রদেয় হিসাব ডেবিট, বহি ফেরত বা ক্রয় ফেরত ক্রেডিট। আমরা লিখতে পারি তাহলে বহি ফেরত। আমাদের বহি ফেরত কত টাকা আছে? এখানে আমাদের 2,000 টাকা। তাহলে এখানে লিখলাম 2,000, ক্রেডিট পাশে 2,000 টাকা। এরপর রয়েছে 15 নাম্বার ব্যক্তিগত প্রয়োজনে মালিক 2,000 টাকার পণ্যদ্রব্য উত্তোলন করে। মালিক যদি পণ্য উত্তোলন করে তাহলে সেটা একদিকে উত্তোলন আর ক্রয় কমে যায়। তাহলে উত্তোলন ডেবিট, ক্রয় কমে গেলে ক্রয় ক্রেডিট। তাহলে উত্তোলন ডেবিট, ক্রয় ক্রেডিট। তাহলে উত্তোলন ডেবিট, ক্রয় ক্রেডিট। আমরা লিখতে পারি কি? মালিক কর্তৃক পণ্য উত্তোলন। মালিক কর্তৃক পণ্য উত্তোলন আমাদের ছিল কত? মালিক কর্তৃক 2,000 টাকার পণ্য উত্তোলন। তাহলে ছিল 2,000 টাকা। এখানে লিখবো আমরা 2,000 টাকা। এরপর 16 নম্বর রয়েছে ব্যক্তিগত প্রয়োজনে মালিক 3,000 টাকা নগদ উত্তোলন করেন। একইভাবে মালিক যদি উত্তোলন করে, উত্তোলন ডেবিট, নগদান ক্রেডিট। আগে বার করেছিলাম আমরা ক্রয় ক্রেডিট। তাহলে এখানে উত্তোলন ডেবিট, উত্তোলন ডেবিট, নগদান ক্রেডিট। আমরা লিখতে পারি মালিক কর্তৃক নগদ উত্তোলন। আমাদের কত টাকা ছিল? 3,000 টাকা। 3,000 টাকা। এখানে লিখবো আমরা 3,000 টাকা। এরপর আছে 17 নম্বর ব্যক্তিগত প্রয়োজনে মালিক 2,000 টাকা পণ্যদ্রব্য বিক্রয় মূল্য উত্তোলন করলে। এখানে বিক্রয় মূল্য উত্তোলন করা হলো, ধরে নেওয়া হলো মালিকের কাছেও কি করা হয়েছে? পণ্য বিক্রি করা হয়েছে। তাহলে আমরা লিখবো উত্তোলন ডেবিট, বিক্রয় ক্রেডিট। তাহলে 17 নম্বর জাবেদাটা হবে আমাদের উত্তোলন ডেবিট, বিক্রয় ক্রেডিট। সাধারণত মালিকের কাছে ক্রয় মূল্যেই পণ্য নেওয়া হয়, অনেক ক্ষেত্রে বিক্রয় মূল্য বিক্রয় হিসেবেই ধরে নেওয়া হবে। তাই লিখতে হবে মালিক কর্তৃক বিক্রয়
মূল্যে পণ্য উত্তোলন। আমাদের কত টাকা রয়েছে এখানে? মালিক কর্তৃক ব্যক্তিগত প্রয়োজনে 2000 টাকার পণ্যদ্রব্য। তাহলে আমরা এখানে লিখব 2000, এখানে লিখব আমরা ক্রেডিট পাশে 2000। 18 নম্বর রয়েছে ব্যবসায় হতে মালিক 5000 টাকা নগদ, 3000 টাকা পণ্যদ্রব্য এবং ব্যাংক হতে 5000 টাকা উত্তোলন করে। তাহলে এইখানে আমরা কি করতে পারি? ব্যবসা হতে উত্তোলন করলে উত্তোলন ডেবিট, নগদান ক্রেডিট, পণ্যদ্রব্য উত্তোলন করলে উত্তোলন ডেবিট, ক্রয় ক্রেডিট এবং ব্যাংক হতে উত্তোলন করলে উত্তোলন ডেবিট, বিক্রয় ব্যাংক ক্রেডিট। তাহলে আমরা তিন ক্ষেত্রে উত্তোলন ডেবিট হচ্ছে 5 5 10 13,000 টাকা। তাহলে আমরা জাবেদা লিখতে পারি একটি কম্বাইন জাবেদা, মিশ্র জাবেদা, উত্তোলন ডেবিট, নগদান ক্রেডিট, ক্রয় ক্রেডিট, ব্যাংক ক্রেডিট। তাহলে আমরা লিখতে পারি এখানে উত্তোলন ডেবিট, নগদান ক্রেডিট, ক্রয় ক্রেডিট, একটা ঘর বাগিয়ে নিই ব্যাখ্যার জন্য, ব্যাংক ক্রেডিট। তাহলে আমরা লিখতে পারি কি মালিক নগদ পণ্য ও ব্যাংক হতে নগদ উত্তোলন করেন। তাহলে আমাদের টাকা ছিল মোট কত? 5 3 5, তাহলে 5 10 3 13,000। তাহলে আমরা এখানে লিখব 13,000, নগদ লিখব 5,000, পণ্য লিখব 3,000, ব্যাংক লিখব 5,000। তাহলে মোট 13,000 টাকা। এরপর 19 নাম্বার আছে জীবন বীমা প্রিমিয়াম প্রদান করা হলো। জীবন বীমা মালিকের ব্যক্তিগত খরচ, ব্যক্তিগত জীবনের জন্য প্রদান করা হচ্ছে। তাহলে উত্তোলন ডেবিট, নগদান ক্রেডিট, কারণ যেহেতু মালিকের ব্যক্তি খরচ। তাহলে উত্তোলন ডেবিট, নগদান ক্রেডিট। আমরা ব্যাখ্যা লিখতে পারি জীবন বীমার প্রিমিয়াম প্রদান। কত টাকা আছে আমাদের এখানে? 5,000 টাকা। তাহলে এখানে লিখলাম 5,000, নগদান ক্রেডিট 5,000। এরপর আছে 20 নাম্বার মালিকের ব্যক্তিগত তহবিল হতে বন্ধুর মেয়ের বাগদত্তা অনুষ্ঠানে 5,000 টাকার একটি আংটি প্রদান করা হলো। তাহলে মালিকের ব্যক্তিগত তহবিল হতে যদি কোনো টাকা কোনো আত্মীয় স্বজন বা কোনো অনুষ্ঠানে খরচ করা হয় তাহলে এটা ব্যবসায়িক কোনো লেনদেন নয়, সেজন্য এটা আমরা ব্যবসায়ীর বইতে লিপিবদ্ধ করব না। কারণ ব্যক্তিগত তহবিল যদি অফিসের টাকা থেকে করা হতো বা ব্যবসায়ী টাকাতে হতো তাহলে সেটা উত্তোলন হিসেবে গণ্য করতাম। তাহলে আমরা এখানে লিখে রাখবো এটা লেনদেন নয়। তাহলে সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমাদের 20 নম্বর পর্যন্ত ট্রানজাকশনগুলো আমরা লিপিবদ্ধ করে ফেললাম। তোমাদের অনেক সময় ধৈর্যচ্যুতি হয়ে যাবে, এই কারণে আমি সবগুলো লেনদেন একসাথে আলোচনা করব না। আজকে 20 নম্বর পর্যন্ত আলোচনা করলাম। আগামী পর্বে আমরা 21 নম্বর থেকে 40 নম্বর পর্যন্ত লেনদেনগুলো জাবেদা কীভাবে হয় সেটা দেখব। আশা করি সবাই তোমরা ভালো থাকবে এবং দেখবে। সবাইকে দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মধ্যে এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।